আমি একটা হোটেল দাঁড় করালাম, কার্যত আমি রাতারাতি বেশ কয়েকজন নাগরিকের জীবনকে নিঃশেষ করে দিলাম। এই ফায়ার লাইসেন্স নিয়েও তৃণমূল কংগ্রেসের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছিল। এই যে এতগুলো নিরপরাধ মানুষ, তাদের প্রাণ চলে গেল, তার দায় কে নেবে? গত 15 বছর ধরে সেগুলোর দিকে নজর দেওয়া কেন হলো না? আচ্ছা, আপনারা যারা ঘুরে বেড়ান, গোটা বিশ্বে প্রচুর আশ্চর্য আছে, এটা তো নিশ্চয়ই জানেন। কলকাতাও কিন্তু এরকম আশ্চর্য। আমার ঠিক পেছনটায় এই যে দেখছেন, আমার ক্যামেরা পার্সন জয়ন্তকে রিকোয়েস্ট করব, এন্ট্রি পয়েন্ট একটা, কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে কতগুলো হোটেল থাকতে পারে এটা কিন্তু এখন জেনারেল নলেজের একটা প্রশ্ন। এবং এই সেই হোটেল প্রচুর, আপাতত দেখছেন পুলিশ প্রহরায় রয়েছে, এটা আপাতত বন্ধ, সিল করে দেওয়া হয়েছে। এবং এর আশেপাশে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে, আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাবো। প্রচুর মানুষজন যাচ্ছেন, তারা দেখতে দেখতেও যাচ্ছেন। এখন এইটা একটা দ্রষ্টব্য স্থান হয়ে গেছে কলকাতার। আমার ঠিক এই মুহূর্তে ডান দিক, গত 2 দিন বা 3 দিন আগেও কিন্তু রমরম করে চলছিল এই হোটেলটা, আপাতত কিন্তু ঝাঁপ বন্ধ। তার কারণ রাজ্য সরকার কড়া হাতে কিন্তু এবার সমস্ত নথিপত্র দেখতে চেয়েছে, কার কি আছে কার কি নেই। কারণ নটা প্রাণ চলে গেছে, আর কিন্তু রেয়াত নয়। অর্থাৎ যারা অনিয়ম বা বেনিয়ম করে এতদিন চালাচ্ছিলেন, হোটেল চালাতে গেলে ন্যূনতম কিছু ফায়ার থেকে শুরু করে ফুড, তা বিভিন্ন লাইসেন্সিং লাগে। এবং এই নিয়ে আজকে আমাদের যে দাদা দিদির রাজনীতি, যদি এর মধ্যে কোনো রাজনীতি নেই, কিন্তু এইটা এই মুহূর্তে সব থেকে এমন একটা হট টপিক। সেই জন্য আমি এবং আমার 2 সহকর্মী আজকে আমরা কিন্তু স্টুডিও ছেড়ে রাস্তায়। সুচারু এই সেই স্পট, নটা তাজা প্রাণ কিন্তু চলে গিয়েছে যাদের কোনো দোষ ছিল না। এবং দেখো, ঢিল ছোড়া দূরত্বে এখানে দমকল, এখনো বেশ কিছু মানুষজন এসে দেখছেন, সেলফি তুলছেন। এবং এই চত্বরের এই মার্কু স্ট্রিট, ফ্রিস্কুল স্ট্রিটের বহু হোটেলের কিন্তু এখন ঝাঁপ কার্যত বন্ধ। এবং যারা এখানে ব্যবসা করতেন, তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে আইনের আতশ কাঁচের তলায়। এতটা দেরিতে সুচারু ঘুমটা ভাঙলো কেন? যেখানে একদম ঢিলছোড়া দূরত্বে দমকল, এখানে 2-3 জন আইনজীবীর অফিস আছেন, আমরা কথাও বলেছি আমাদের এপিসোডে, আমরা দেখিয়েছি। এবং এখানে একাধিক বিভিন্ন হোটেল, আমার এখানে প্রচুর বিদেশি এবং বিশেষ করে বাংলাদেশি যারা আমাদের মানুষজন, মা বোন, তারা আসেন, থাকেন। নটা প্রাণ চলে গেল, তারপরে ঘুম ভাঙলো সরকারের। দেখো, প্রথমে বলি যে এই সরকারটা সবে ক্ষমতায় এসছে। এতদিন পর্যন্ত এই মির্জা গালিব স্ট্রিট বা ওইদিকে সদর স্ট্রিট, এই জায়গাগুলো কিন্তু ছিল বাংলাদেশি নাগরিক যারা স্বাস্থ্য এছাড়াও বিভিন্ন বিষয়ে কলকাতায় আসতেন চিকিৎসা করাতে, বিশেষ করে বাইপাস সংলগ্ন হাসপাতালগুলোতে তারা চিকিৎসা করাতে আসতেন, বা ভারতে আসতেন বা পশ্চিমবঙ্গে আসতেন বিশেষ কাজে। তারা কিন্তু এই মির্জা গালিব স্ট্রিট এবং সদর স্ট্রিটকেই তাদের পয়লা পছন্দের তালিকায় রাখতেন। এখান থেকেই তারা গাড়ি বুক করতেন, এখান থেকেই তারা হোটেলে থাকা ব্যবস্থা করতেন, তারপর তারা এখান থেকে মার্কেটিং করতে যেতেন। কিন্তু বিষয়টা হচ্ছে, যেখানে অন্য দেশের নাগরিকরা এসে একটা সেফ জোন মনে করছিল এই মির্জা গালিব স্ট্রিট বা সদর স্ট্রিটকে, তাহলে সেই জায়গাটাকে আমাকে সুনিশ্চিত করা দরকার। একটা অন্য দেশের নাগরিক এসে থাকছে, এখানকার লোকজন ব্যবসা করছে, মোটা অঙ্কের টাকা এখানকার হোটেল মালিকরা কামান, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য। তোমার নিশ্চয়ই মনে থাকবে, যখন টাফ সিচুয়েশন তৈরি হয়েছিল এই বাংলাদেশ এবং ভারতবর্ষের অস্থির পরিস্থিতির মধ্যে, তখন এই হোটেল ব্যবসা কিন্তু লাটে উঠে গিয়েছিল, বাংলাদেশি নাগরিকরা আসছিল না। এখান থেকেই কিন্তু বাংলাদেশের বাস যায় একদম বর্ডারকে ভেদ করে। ফলে এত কিছুর ওপর কেন্দ্র করে কিন্তু মির্জা গালিব স্ট্রিট দাঁড়িয়েছিল। তাহলে আমার ফায়ার সেফটি নেই,
আমার ফায়ার লাইসেন্স নেই, আমার ফায়ার এক্সটিংগুইশার নেই, আমি একটা হোটেল দাঁড় করালাম, কার্যত আমি রাতারাতি বেশ কয়েকজন নাগরিকের জীবনকে নিঃশেষ করে দিলাম। এক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী তৃণমূল সরকারকে অনেকে দায়ী করছে এবং তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ইতিমধ্যেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। তিনি বলছেন এই সব ববি হাকিম জানেন। তিনি কেন ভিজিট করেননি, কেন সারপ্রাইজ ভিজিট হয়নি, কেন এই হোটেলগুলোতে গিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা তারা চেক করেননি ফায়ার লাইসেন্স রিনিউ হয়েছে কিনা। তাহলে কি কোথাও এখানেও ঘুঘুর ভাষা হয়েছিল? এই ফায়ার লাইসেন্স নিয়েও তৃণমূল কংগ্রেসের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছিল। এই যে এতগুলো নিরপরাধ মানুষ তাদের প্রাণ চলে গেল, তার দায় কে নেবে? প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশ, সেখানে একটা বাজে বার্তা গেল। এবং এই হোটেলের মালিক তিনি এতদিন ধরে ব্যবসা করার অনুমতি পেলেন কি করে যশবন্তদা? তিনি ব্যবসা করছেন, মানুষকে রাখছেন, পরিষেবা দিচ্ছেন, বিনিময়ে কি করছেন? পয়সা নিচ্ছেন মোটা অঙ্কের টাকা এখানে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে। মির্জা গালিব স্ট্রিটের শুধু এই হোটেল না, বিভিন্ন হোটেল থেকে নেওয়া হয়। তাহলে তাদের প্রাণ কি ফিরিয়ে দিতে পারবেন তারা? ফলে এই বিষয়টাকে মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বর্তমান রাজ্য বিজেপি সরকার। এবং অগ্নিমিত্রা পাল ভিজিট করেছিলেন, তুমি ছিলে, ডে ওয়ান থেকে তুমি পরিস্থিতি দেখেছো যে কি পরিস্থিতি এখানে রয়েছে, কিন্তু দায় কখনো এড়ানো যায় না। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, এক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা দপ্তরেও সেভাবে নজর দেওয়া হয়নি। সুজিত বসু তিনি কি করছিলেন এতদিন? দমকলের তিনি গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। যে জায়গায় হোটেল স্পট, যেখানে মানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটলো, সেখান থেকে দেখো মানে 100 মিটারের মধ্যে দমকলের সদর দপ্তর, 50 মিটারের মধ্যে দমকলের সদর দপ্তর। তা দমকলের সদর দপ্তর যেখানে এত কাছে, সেখানে এই হোটেলগুলোর বৈধ লাইসেন্স আছে কিনা, ফায়ার সেফটি আছে কিনা, এক্সটিংগুইশার আছে কিনা আমি একবার চেক করে দেখবো না? আমার ঘরটাই ঠিক ছিল না বিগত 15 বছরে। এখন এই সরকারকে দায়ী করে লাভ নেই, কারণ সবেই সরকারটি ধরেছে, সবে বিষয়টা তারা বুঝতে শুরু করেছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিগত কয়েকদিনের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সব জায়গাতেই যৌতুক গৃহ। আবার বলছি, তাহলে কি দমকলের ফাইল এবার খুলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? তৃণমূল আমলের দমকল বা বিপর্যয় মোকাবিলা দপ্তরের ফাইল খুললে অনেক সত্য বেরিয়ে আসবে। অনেক এরম হোটেল মালিক পাওয়া যাবে যারা বেআইনিভাবে ব্যবসা করেছেন, যারা মানুষের সুরক্ষার কথা ভাবেননি, যারা মানুষকে পণ্য হিসাবে ভেবেছিলেন, যারা মানুষের জীবন নিয়ে ভাবেননি। এই ধরনের হোটেল ব্যবসায়ীদের কলকাতায় তো বটেই, পশ্চিমবঙ্গের কোথাও ব্যবসা করতে দেওয়া উচিত নয়। এবং অবিলম্বে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে ন্যায় সংহিতার যে ধারা রয়েছে, কড়া ধারায় শাস্তি হওয়া উচিত। তিনি কি জীবনগুলো ফেরত দিতে পারবেন? পারবেন না। ফলে এক্ষেত্রে এই বর্তমান রাজ্য সরকারকে দায়ী করে লাভ নেই। এর জন্য দায়ী তৎকালীন পুরমন্ত্রী, তৎকালীন দমকল মন্ত্রী, তারা কিন্তু এই ঘুঘুর বাসাটা করে দিয়ে গিয়েছিল। সুচারু, এদিকে তো আসবোই। দেখো, 100 দিন পেরিয়ে গিয়েছে, দায় সেইভাবে কিন্তু দিচ্ছে না, কিন্তু যেটা আঙুল উঠছে বলতে বাধ্য হচ্ছে প্রশাসন। এই মুহূর্তে যদিও হয়তো তারা বসেছেন, কিন্তু এই এলাকায় যারা মানুষজন দেখুন, যারা যাচ্ছে তারা কিন্তু বারংবার এদিকে যাচ্ছে। অধিকাংশই তাদের বেশভূষ বোঝাই যাচ্ছে তারা আমার দেশের নন, তারা ওই দেশ থেকে এসছেন, এখানে থাকেন, তারা আসেন। কারণ এই যে রাস্তাটা গিয়েছে, আমি একবার জয়ন্তকে রিকোয়েস্ট করবো দেখানো, এই রাস্তাটা কিন্তু নিউ মার্কেটের দিকে চলে গিয়েছে। এখানে মানুষজন আছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বস্ত্র বিপণী দোকান, এখানে প্রচুর মানুষজন আছেন বিভিন্ন, কিন্তু তাদের এই ব্যবসাটা বৈধ কিনা। আমি এবার আসবো রিকের কাছে। রিক, যেটা প্রশ্ন আসছে, আমরা একটু এদিকে উঠে আসি। একটা ফুটপাত জুড়ে তো ছেড়ে দাও, আমরা দেখেছি সেদিনকে, কিন্তু একটা 15 বছর ধরে এলাকায় অবৈধ কনস্ট্রাকশন, ভেতরে আলাদা করে ঘর তোলা, অথচ স্থানীয় কাউন্সিল এবং স্থানীয় থানা কিছু জানে না, ব্যবসায় চলছে। এটা কালো তো একটু ওই আশ্চর্যের মতো লাগছে না বিষয়টা? আশ্চর্য তো অবশ্যই, শুধু এই হোটেল বলে না, গোটা এলাকা জুড়েই এইরকম হাজার হাজার হোটেল রাতারাতি গজিয়ে উঠেছে। কিভাবে গজালো এই হোটেলগুলো? স্থানীয় কাউন্সিলর, স্থানীয় বিধায়ক যিনি ছিলেন, তিনি এতদিন ধরে তাহলে কি করেছেন? তিনি দেখেননি বিষয়গুলো?
তার থেকে বড় কথা যশবন্তদা বলবো, আমি একটু জয়ন্তদাকে বলবো এই বাড়িটা দেখাতে। ঢিল ছোড়া দূরত্বে পুরসভা, বাড়ির নিচ দিয়ে অজস্র মানুষ হেঁটে যাচ্ছে, এই বাড়িটা কি বিপজ্জনক নয়? চাঙর খসে পড়ছে, বাড়ি একদিকে হেলে পড়েছে, এই বাড়িটা বিপজ্জনক নয়? পুরসভার একটা নোটিশ পর্যন্ত এই বিল্ডিং এ নেই। তাহলে এতদিন ধরে পুরসভা কি করেছে? যে পুরো নিয়োগ দুর্নীতি, পুরসভার দুর্নীতি, এত কিছু বেরোচ্ছে, পুরসভার দিকে আঙুল উঠছে, দমকলের দিকে আগুন উঠছে, একদম ঢিলছোড়া দূরত্বে রাস্তার এপার আর ওপার। এই যে আগুনটা লাগলো বা যার নাম উঠে আসছে, জাফর, সেই জাফর কোথায় ছিলেন এতদিন? জুতোর ব্যবসা করতেন, জুতোর ব্যবসা করতে করতে আস্তে আস্তে এত বড় সাম্রাজ্য তিনি তৈরি করে ফেললেন। কিভাবে করলেন? বউয়ের নামের লিজ নিয়ে নিলেন, এটা মাসে 40,000 টাকা করে ভাড়া দিতেন। দেওয়ার ফলে এই রমরমিয়ে ব্যবসা চলছিল, এক একটা ফ্লোর এক একটা হোটেল। এই ব্যবসা কেবলমাত্র এই ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট এখানেই দেখতে পাওয়া যাবে। শুধু এই হোটেল না, পার্শ্ববর্তী আরো হোটেল রয়েছে। পাশেই দমকল, আজকে সকাল থেকে দেখতে পাওয়া গেল দমকলের আধিকারিকরা তারা বিভিন্ন হোটেলে হোটেলে গেলেন, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা ফায়ার এক্সিট সেখানে উপস্থিত আছে কিনা দেখছেন। কিন্তু গত 15 বছর ধরে সেগুলোর দিকে নজর দেওয়া কেন হলো না? গত 15 বছর সেগুলোকে কেন না দেখে দিনের পর দিন রমরমি এরকম ব্যবসা চলতে থাকলো? যারা বাংলাদেশিরা তো মূলত এখানে আসেন চিকিৎসার কারণে বা অন্য কোথাও যাওয়ার জন্য। নিজের দেশের মানুষের নিরাপত্তা নেই, বাইরের দেশের মানুষের নিরাপত্তা নেই, তাহলে নিরাপত্তাটা কার আছে? কাদের নিরাপত্তা দিয়েছিল এতদিন সরকার? সেইটা নিয়ে তো আপাতত প্রশ্ন উঠছে। তবে পূর্বতন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তারা কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করে উঠতে পারলেন না। কারণ কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে, সেই ভয় তো তাদের রয়েছে। ফলে দিনের পর দিন এরকম ব্যবসা আমরা গার্ডেন রিচ দেখেছি, বাঘাযতীন দেখেছি, একাধিক জায়গায় বিপজ্জনক বাড়ি হেলে পড়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, ফায়ার এক্সিট নেই। সামান্য আগুন নেভানোর জন্য যেগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো পর্যন্ত গোটা হোটেলে নেই। কিন্তু আজকে সকাল একটাই এক্সিট এন্ট্রি। আজকে না হয় এখানে নোটিশ টানানো হয়েছে, 8টা 9টা নোটিশ টানানো হয়েছে দেওয়াল জুড়ে, যে বিপজ্জনক বাড়ি বা দমকলের ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই, সেইগুলো দেখানো হচ্ছে। কিন্তু এতদিন এই ব্যবস্থাটা কেন নেওয়া হয়নি? ঢিলছোড়া দূরত্বে ফায়ার ব্রিগেডের সদর দপ্তর, তারা জানতেন না এখানে এরকম গজিয়ে উঠেছে? ছেড়ে দিলাম, একদম অপোজিটে দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের বাড়ি, তারা জানতেন না, পুরসভা জানতো না? তাহলে কিভাবে দিনের পর দিন এই রমরমি এই সমস্ত ব্যবসা করা হলো? এখানে দেখতে পাবে যশবন্ত দা, এই যে পোস্টার টানানো হয়েছে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ উপ হাই কমিশন কলকাতা, তাদের থেকে কিন্তু পোস্টার টানানো হয়েছে এখানে। শুধু তাই নয়, কলকাতা পুরসভার পোস্টার আছে ওপারে, এছাড়াও আরো পোস্টার রয়েছে চারিদিকে। এই পোস্টারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতা নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিক যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের দেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ উপ সহায়তা দূতাবাস বিশেষ ভ্রমণ পাস ইস্যু করবে। এবং এই যে গোটা বিষয়টা যে বুঝতে পারা যাচ্ছে যে জিডি কপি প্রয়োজন হবে না, সংশ্লিষ্ট প্রয়োজনে নিম্নবর্তী কি হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে। কোনো থানায় ডায়েরির কপি লাগবে না, তাদের পাসপোর্ট স্বাভাবিকভাবে পুড়ে গেছে। এছাড়া যারা সুরক্ষিত রয়েছে, যারা সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি বা এরকম কোনো ঘটনা তাদের সাথে ঘটেনি, অপ্রীতিকর ঘটনা, তাদের তো পাসপোর্ট পুড়ে গেছে, কিভাবে যাবে? ভ্রমণ পাসের মাধ্যমে বাংলাদেশ থেকে জানানো হয়েছে যে এইভাবে তারা সেখানে পৌঁছতে পারবেন। কিন্তু বাংলাদেশি নাগরিকরা, সকাল থেকে দেখলাম এত বাংলাদেশি মানুষ এখানে রয়েছেন এখনো, তারা কিন্তু কোথাও গিয়ে চিন্তায় রয়েছে তাদের নিরাপত্তাটা কোথায়। তারা কিভাবে একটা অন্য দেশে এসে তারা নিজেদের নিরাপত্তার কোনো সুনিশ্চিত নেই। এখানকার দেশের নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তা বাংলাদেশের লোক এসে এখানে কি করে থাকবেন? এখানে তো আমাদের দেশেরও তো 2-3 জন ছিলেন যারা এইভাবে আহত হলেন, পুড়ে গেলেন, তাদের নিরাপত্তা কোথায়? ফলে অন্য দেশের নিরাপত্তা দেওয়ার আগে তো নিজের দেশে যেখানে নিরাপত্তাটা দেওয়ার সেইখানেই যদি গলদ থাকে, তাহলে প্রশাসন নিরাপত্তাটা কি করে দেবে? ফলে বর্তমান সরকার তারা দেখছে তাদের ওপর দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। পূর্বতন সরকার তারা এতদিন কি করেছে? প্রশ্নটা এখন সেদিকে। অর্থাৎ দেখুন, সুচারু এবং রিকের কথা এবং আমরা যেটা দেখালাম, এবং স্বভাবতই প্রশ্ন হচ্ছে কিন্তু পুলিশেরও ভূমিকা নিয়ে। কারণ এবং যারা দেখছেন এই সমস্ত, আমি আবার রিকোয়েস্ট করব, দেখুন সমস্ত হোটেলে কিন্তু ঝাঁপ নামানো, এবং যেদিকে দেখবেন সেদিকেই এখানে গেস্ট হাউস, সেখানেই হোটেল, এবং সবই কিন্তু বেআইনি বলেই অভিযোগ দমকল সূত্রে। এবং এই যে দেখুন, এখান দিয়ে প্রচুর এই যে বাস আছে, সমস্ত বাংলাদেশি যারা নাগরিক, এখনো কয়েকজন যারা আছেন ওপার বাংলার, তারা এসে দাঁড়িয়ে আছেন, তারা এইটা দেখছেন।
এখন এই যে 9টা প্রাণ চলে গেল, এই 9টা প্রাণ চলে যাওয়ার দায়ভারটা কে নেবে, কারা নেবে? এখন বিভিন্ন নোটিশ দিচ্ছে, এখন বিভিন্নভাবে জানা যাচ্ছে অগ্নি নির্বাপন নেই, কিছু নেই। এই ঘুমটা যদি আগে ভাঙতো তাহলে কিন্তু এই যে 9টা প্রাণ চলে গেল, সেই 9টা প্রাণ বেঁচে যেত। তবে দেখার, দেরিতে এলেও ঘুম ভেঙেছে, নড়ে চড়ে বসেছে প্রশাসন, যদিও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এখনো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পুলিশ আধিকারিক এবং তালা মারা, এবং সমস্ত এই চত্বরের ম্যাক্সিমাম দোকানপাট সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। অধিকাংশ যে হোটেল এবং যে সমস্ত পুরো বাড়ি সব ইন্সপেকশন হচ্ছে একের পর এক, এবং এই চত্বরেও যতটা আমাদের দৃষ্টি যাচ্ছে, যতটুকু আমাদের দৃষ্টি যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখন সার্ভেলেন্স চলছে। দমকল দপ্তরের যারা আধিকারিক তারা ঘুরে বেড়াচ্ছেন, যারা পুরো নগরোন্নয়ন মন্ত্রী তারা ঘুরে বেড়াচ্ছেন, এবং ফুটপাত খালি করে দেওয়া হয়েছে অধিকাংশই। এবং যেদিকে দেখবেন আপনারা দেখবেন এই ম্যাক্সিমাম গেস্ট হাউস, হোটেল সমস্ত কিন্তু অধিকাংশ কিন্তু ঝাঁপ বন্ধ। তবে দেরিতে হলেও ঘুম ভেঙেছে প্রশাসনের 9টা প্রাণ চলে যাওয়ার পর। এখন দেখা যাক আদতে এই সমস্ত কিছু অসাধু, কিছু স্বার্থন্বেষী, এই যে যারা ব্যবসায়ী, যেদিকে দেখবেন অত্যন্ত জনবহুল এলাকা, প্রত্যেক দিকে কিন্তু এইখানে ভর্তি। এই মার্কুই স্ট্রিট, প্রিস্কুল স্ট্রিট, নিউ মার্কেটে এই ছোট ছোট পায়রার খোপের মতো হোটেলে ভর্তি। খুব দুঃখজনক আসলে। যখন আগুন লাগে তখন আমি ছিলাম চেন্নাই এবং সেই দিনই এখানে এসেছি। আসার পর অবশ্যই একটা ভীতি কাজ করে, এই জন্য নিজেরাই সব হোটেলগুলো দেখে দেখে যে হোটেলটার পরিবেশ ভালো ছিল এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো লেগেছে সেখানে আমরা উঠেছি। আর এটা দুঃখজনক, হোটেলটা বাইরে থেকে দেখলাম এরা যেভাবে রুমগুলো করেছে এটা আসলে উচিত না। যেহেতু একদম পাশে ফায়ার সার্ভিস, অবশ্যই দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে, তারপরেও এতগুলো ক্যাজুয়ালিটি হয়েছে, তার মানে এখান থেকে যদি ফায়ার সার্ভিস আরো দূরে হতো তাহলে অবশ্যই মৃত্যুর হার আরো বাড়তো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্যবসাটাকে বড় না করে হোটেল মালিকদের এই বিষয়ে আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ একটা জীবন তো ফিরে পাওয়া সম্ভব না। তো আমরা সচেতন হয়েছি মানুষ মারা যাওয়ার পর, যেমন আমি নিজে দেখে শুনে বুঝে উঠলাম। সবাই যদি এরকম সচেতন হয় তাহলে হয়তো খারাপ হোটেল মালিকরা ব্যবসা পাবে না, বাধ্য হয়ে তারা চেঞ্জ হবে। তাই আমি বলবো সবারই সচেতন হওয়া উচিত। এটা বলার মতো না, আমাদের বাংলাদেশে বলে না, বিদেশ বলে না, এরা যে ডাক্তার দেখাতে এসে 2টা ফ্যামিলি এইভাবে যে আগুনে দগ্ধ হয়ে যে মারা গেছে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কোনো নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, নিরাপত্তা তো অবশ্যই। এটা কেন এরকম, আমরা বিদেশ বাইরে থেকে আসি, আমাদের নিরাপত্তা তো আপনাদের হাতে। কেন এত বড় ঘটনা ঘটলো এটা তো কোনো ক্লুটা বের করে মানে বুঝছি না। নিরাপত্তা নিয়ে তো একটু, যেহেতু আমি যে হোটেলে ছিলাম কটন গ্যালারির উপরে, তো ওইখান থেকে তো আজকে আমাদেরকে চলে যেতে বললো। এখন আমি গুলশান ইনে চলে গেলাম। তো যেহেতু ওইখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যেহেতু বলে দিচ্ছে, নোটিশ দিয়ে দিচ্ছে, কালকে আমাকেও দেখালো, তার মানে সামথিং হ্যাপেন, কোনো একটা রিজনের কারণেই তো বন্ধ করে দিয়েছে, নাহলে তো আর বন্ধ করতো না। এই বিষয় কতটা করা হতে পারে প্রশাসন, এবং দাদা দিদির রাজনীতির এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করা হলো যে অন্যান্য ফাইলসের মতো দমকল ডিপার্টমেন্টের এবং পুরসভার ফাইলস খুলবে কি, সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। আর আপনাদের নজর থাকুক দাদা দিদির রাজনীতির মঞ্চের দিকে। আজকে এ পর্যন্তই। আমি দশমন্ত আবার হাজির হব অন্য কোনো বিষয়, অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকবেন।